সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসনের ইতিহাসের ষষ্ঠ পর্বে। আর আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব কিভাবে একজন সাধারণ দাস থেকে ইলতুৎমিশ দিল্লি সালতানাতের কান্ডারি রূপে আবির্ভূত হন। 1210 খ্রিস্টাব্দ লাহোরে চৌগান বা পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। এই আচমক মৃত্যু সদ্য প্রতিষ্ঠিত দিল্লি সালতানাতকে এক গভীর সংকটের মুখে ঠেলে দেয়। ভারতে মুসলিম শাসনের ভিত্তি তখনও সুদৃঢ় হয়নি। চারদিকে শত্রু এবং অভ্যন্তরীণ কোন্দল মাথাচাড়া দিয়ে ওঠার অপেক্ষায় ছিল। আইবেকের কোনো যোগ্য উত্তরাধিকারী না থাকায় সিংহাসন নিয়ে শুরু হয় এক জটিল রাজনৈতিক ষড়যন্ত্র এবং রক্তাক্ত ক্ষমতার লড়াই। কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর লাহোরের অভিজাত আমির ওমরাহরা তাড়াহুড়া করে তার পুত্র আরাম শাহকে সিংহাসনে বসান। কিন্তু আরাম শাহ ছিলেন একজন দুর্বল, অযোগ্য এবং আরামপ্রিয় শাসক। তার পক্ষে এই নবগঠিত এবং সমস্যাসংকুল রাজ্যের ভার বহন করা প্রায় অসম্ভব ছিল। তার অযোগ্যতার সুযোগে সালতানাতের বিভিন্ন প্রান্তে বিদ্রোহ দেখা দেয়। দিল্লির প্রভাবশালী তুর্কি অভিযাত্রা বুঝতে পারেন যে আরাম শাহের হাতে ক্ষমতা থাকলে ভারতে মুসলিম শাসনের অবসান ঘটা কেবল সময়ের ব্যাপার। এই আসন্ন বিপদ আজ করতে পেরে দিল্লির অভিজাতরা এবং প্রধান কাজী মিলে বাদউনের তৎকালীন গভর্নর এবং কুতুবউদ্দিন আইবেকের জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশকে দিল্লির সিংহাসন গ্রহণের আমন্ত্রণ জানান। ইলতুৎমিশ ছিলেন একজন পরীক্ষিত যোদ্ধা ও বিচক্ষণ প্রশাসক। অভিজাতদের ডাকে সাড়া দিয়ে তিনি সসৈন্যে দিল্লির উপকণ্ঠে পৌঁছান এবং জৌদ নামক স্থানে আরাম শাহকে পরাজিত করে 1211 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। এই ঘটনা ছিল একাধারে একটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং সালতানাতকে বাঁচানোর এক অনিবার্য পদক্ষেপ। কিন্তু ইলতুৎমিশের জন্য সিংহাসন ছিল কণ্টকাকীর্ণ। ক্ষমতা গ্রহণের পর তিনি আবিষ্কার করেন যে সাম্রাজ্যের ভার তিনি নিয়েছেন তা আসলে খণ্ড বিখণ্ড হওয়ার উপক্রম হয়ে আছে। তার সামনে ছিল বহুমুখী চ্যালেঞ্জ। প্রথমত, আইবেকের অনুগত কুতুবি আমিররা তার কর্তৃত্ব মানতে অস্বীকার করে বিদ্রোহ ঘোষণা করে। দ্বিতীয়ত, গজনির শাসক তাজউদ্দিন ইয়ালদুজ এবং সিন্ধু ও মুলতানের শাসক নাসিরউদ্দিন কুবচা দিল্লি সালতানাতের উপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে ইলতুৎমিশকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। এদিকে সুযোগ বুঝে রাজপুত রাজারা নিজেদের হারানো রাজ্য পুনরুদ্ধারে মরিয়া হয়ে ওঠেন এবং খাজনা দেওয়া বন্ধ করে দেন। ইলতুৎমিশ অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সাথে একে একে এই অভ্যন্তরীণ বহিরাগত শত্রুদের দমন করেন। তিনি প্রথমে বিদ্রোহী আমিরদের কঠোর হস্তে দমন করেন এবং তারপর অত্যন্ত কৌশলে ইয়ালদুজ ও কুবচাকে পরাজিত করে দিল্লির সীমান্তে তাদের হুমকি নির্মূল করেন। ইলতুৎমিশের রাজত্বকালের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা ছিল দুর্ধর্ষ মঙ্গোলদের আক্রমণের হুমকি মোকাবিলা করা। 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী মধ্য এশিয়া তছনছ করে খিবার শাসক জালাউদ্দিন মাংবারানিকে ধাওয়া করতে করতে সিন্ধু নদের তীরে এসে উপস্থিত হয়। জালালউদ্দিন ইলতুৎমিশের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। এটি ছিল এক চরম কূটনৈতিক সংকট। আশ্রয় দিলে চেঙ্গিস খানের রোশানলে পড়ে সদ্যজাত দিল্লি সালতানাত ধ্বংস হয়ে যাবে, আর আশ্রয় না দেওয়ার মানে একজন মুসলিম শাসকের আর্তনাদ উপেক্ষা করা। ইলতুৎমিশ এখানে অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে জালালউদ্দিনকে জানান যে ভারতের আবহাওয়া তার জন্য অনুকূল নয় এবং তাকে আশ্রয় দিতে অস্বীকার করেন। এই দূরদর্শী সিদ্ধান্তের ফলে দিল্লি সালতানাত নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এবং চেঙ্গিস খান ভারত আক্রমণ না করেই ফিরে যান। কেবল রাজ্য রক্ষা বা শত্রু দমন নয়, ইলতুৎমিশের আসল কৃতিত্ব হল একটি সামরিক শাসনকে সুসংগঠিত করে রাষ্ট্রে রূপান্তর করা। তিনি প্রথমবারের মতো লাহোর থেকে রাজধানী পাকাপাকিভাবে দিল্লিতে স্থানান্তর করেন এবং দিল্লিকে ভারতের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে পরিণত করেন। প্রশাসনকে শক্তিশালী করতে তিনি বিশ্বস্ত তুর্কি দাসদের নিয়ে তুর্কানি চাহেলগামী বা 40 চক্র গঠন করেন, যারা তার শাসনের মূল স্তম্ভে পরিণত হয়।
তিনি ভূমি রাজস্ব ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে ইকতা প্রথার প্রবর্তন করেন, যা সালতানাতের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করে। এছাড়া তিনি প্রথমবারের মতো খাঁটি আরবি মুদ্রার প্রচলন করেন, যা মধ্যযুগীয় ভারতের অর্থনীতির মেরুদণ্ড হয়ে দাঁড়ায়। স্থাপত্য শিল্পের বিকাশেও তার অবদান অনস্বীকার্য। কুতুবউদ্দিন আইবেক যে কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন, ইলতুৎমিশ তা সম্পন্ন করেন এবং এর সৌন্দর্য বৃদ্ধি করেন। এছাড়াও তিনি দিল্লিতে হাউজি শামসি নির্মাণ করেন। তার সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য ছিল 1229 খ্রিস্টাব্দে বাগদাদের আব্বাসীয় খলিফার কাছ থেকে শাসন পরিচালনার আনুষ্ঠানিক স্বীকৃতি বা মনসুর লাভ করা। এর মাধ্যমে দিল্লি সালতানাত একটি স্বাধীন এবং আইনগতভাবে স্বীকৃত মুসলিম রাষ্ট্র হিসেবে মর্যাদা পায়। তাই সর্বশেষ বলা যায়, কুতুবউদ্দিন আইবেক ভারতে মুসলিম শাসনের বীজ বপন করেছিলেন ঠিকই, কিন্তু সেই চারা গাছটিকে মহির হয়ে পরিণত করার কৃতিত্ব শামসুদ্দিন ইলতুৎমিশের। তিনি যখন ক্ষমতায় আসেন তখন সালতানাতের অস্তিত্ব ছিল বিপন্ন, কিন্তু যখন তিনি মৃত্যুবরণ করেন তখন তিনি রেখে যান এক শক্তিশালী, সুসংহত এবং সমৃদ্ধ সাম্রাজ্য। তাই ইতিহাসে তাকেই দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করা হয়। আজকের মতো এ পর্যন্তই। আমাদের পরের পর্বে থাকছে উপমহাদেশের প্রথম নারী সুলতান সুলতানা রাজিয়াকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।